ঋষভ পান্ত গতকাল যে ইনিংসটা খেললেন 33 বলে 61 রানের, 6টা চার আর 4টা ছক্কার বিনিময়, অলমোস্ট 190 স্ট্রাইক রেটে। পরিসংখ্যান দেখে আপনাদের মনে হতে পারে তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন। অলমোস্ট টি-20 সুলভ একটা ইনিংসে তিনি খেলেছেন বলতে পারেন। মাত্র 29 বলে তিনি নিজের 50টা কমপ্লিট করেছিলেন, তাও আবার একটা ছক্কা মেরে। তো প্রথমে তিনি ওই জায়গায় মানে ফোর্থ উইকেটে ওই শুভমান গিলের সাথে 19 রানের একটা জুটি করেছিলেন, আর ফিফথ উইকেটে রবীন্দ্র জাডেজার সাথে 46 রানের একটা জুটি করেছিলেন। মানে এই দুই পার্টনারশিপে মোট রান উঠেছে 65। তার মধ্যে হিসাব করে দেখা যাচ্ছে ঋষভ পান্ত একাই করেছেন 61 রান। অলমোস্ট 99% রান তার ব্যাট থেকেই এসছে এই দুই জুটি মিলিয়ে। তার মানে পরিস্থিতির সাপেক্ষে বলুন বা ওই জায়গায় আর কি মানে টিমের কার্যকারিতার দিক থেকে বলুন, তার এই 61 রানের ইনিংসটা কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল ছিল। কিন্তু এটা তো দিন শেষে টেস্ট ক্রিকেট। তো ঋষভ পান্ত যেভাবে আর কি নিজের ইনিংসটাকে সাজিয়েছেন, মানে সেই ইনিংসটা কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। মানে তার কপাল যদি একটু খারাপ থাকতো তিনি কিন্তু প্রথম বলেই আউট হয়ে যেতে পারতেন। তিনি একদম প্রথম বলেই ওই স্কট বোল্যান্ডের মতো বোলারকে, যিনি এই সিরিজে এখনো পর্যন্ত দারুণ ছন্দে রয়েছেন, তো স্কট বোল্যান্ডকে কিনা তিনি একদম স্টেপ আউট করে ওই লং অনের উপর দিয়ে একটা ছক্কা মেরে দিয়েছিলেন ডাউন দ্য উইকেটে এসে। মানে যথেষ্ট রিস্কি একটা শট ছিল। স্কট বোল্যান্ড এই মুহূর্তে যে ফর্মটা ক্যারি করছেন, ইভেন মানে কি স্টার্ক আর কামিন্সের থেকেও তিনি বেটার ফর্মে আছেন বলা চলে। তার বোলিংয়ের যে কন্ট্রোল, তার যে আর কি লাইন লেংথের যে অ্যাকিউরেসি, তাতে করে ঋষভ পান্ত কিন্তু তার ফেস করা ওই প্রথম ডেলিভারিটায় যেটা তিনি ছক্কা মেরেছিলেন তাতে আউটসাইড এজ হতে পারতেন, লিডিং এজ হয় ডেফিনেটলি ওই জায়গায় ক্যাচ আউট হতেই পারতেন। আর এছাড়া স্কট বোল্যান্ডারই ঠিক পরের ওভারে ঋষভ পান্ত যখন আবার ওই ডাউন দ্য উইকেটে এসে ওই বোল্যান্ডের মাথার উপর দিয়ে তাকে যে চারটা মারলেন, ওটাও একটা রিস্কি শট ছিল। একটু যদি চেঞ্জ অফ পেস করে দিতেন বোল্যান্ড, তাহলেই কিন্তু ওটাও একটা আউটসাইডের শিকার তিনি হতেই পারতেন। আর এছাড়া সর্বোপরি আরেকটা যে শট তিনি মানে ঝুঁকির মধ্যে নিয়ে খেলেছেন, সেটা হচ্ছে তার ওই ফলিং স্কুপ। মানে ফলিং স্কুপ তাকে করতেই হবে। ওই আর কি মানে এবি ম্যাচে ডেবিউ হওয়া ওই বিউ ওয়েবস্টারের একটা ডেলিভারিতে তিনি ওই ফলিং স্কুপ খেলেছিলেন। মানে ঋষভ পান্ত এদিন আবার একটু স্ট্র্যাটেজিটা বদলে ফেলেছিলেন। তিনি ওই মানে রেগুলার কোনো বোলারকে মানে স্টার কামিন্স কিংবা বোল্যান্ডকে আর ফলিং স্কুপ খেলার রিস্ক নেননি। ঋষভ পান্ত এদিন আবার নিজের স্ট্র্যাটেজিতে একটু ওদের ঋষভ পান্ত একটু ঋষভ পান্ত ওদিন আবার ঋষভ পান্ত আবার বুদ্ধি খাটিয়ে ওই দিন নিজের স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন এনেছে। ঋষভ পান্ত ওই দিন নিজের বুদ্ধি খাটিয়ে নিজের স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন এনেছিলেন। স্টার কামিন্স কিংবা ওই আর কি ঋষভ পান্ত নিজের বুদ্ধি খাটিয়ে ওই দিন নিজের স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন এনেছিলেন। কোনো রেগুলার বোলারকে মানে ওই স্টার কামিন্স কিংবা ওই স্কট বোল্যান্ডার, ঋষভ পান্ত ওই দিন বুদ্ধি খাটিয়ে নিজের স্ট্র্যাটেজিতে কিছুটা অদল বদল এনেছিলেন। স্টার্ক কামিন্স কিংবা বোল্যান্ডের মতো রেগুলার বোলারকে তিনি ওই ফলিং স্কুপ খেলার আর রিস্কটা নেননি। তিনি আর কি বেছে নিলেন ওই ডেবিউ হওয়া বিউ ওয়েবস্টারকে। তো তার বলেও যে ফলিং স্কুপটা তিনি খেলেছিলেন, তো সেটাও কি আর কি যথেষ্ট নিরাপদ শট ছিল? একদমই না, কোনোভাবেই নয়। কারণ ঋষভ পান্তের এগেনস্টে ফিল্ড সেট আপটাই করা হয়েছিল ওই ডিপ থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ আর ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার। আর ঋষভ পান্ত ওই জায়গায় মানে বিউ ওয়েবস্টারে যেহেতু বলের পেসটা সামান্য কম, আর তার বলে যেহেতু সেই রকম অতটা ভ্যারিয়েশনও নেই, ওই কারণে তার ওই শটটা নেগোশিয়েট করতে বা শটটা এক্সিকিউট করতে প্রপারলি বেশ সুবিধা হয়েছে। তিনি যেই অঞ্চলে মারতে চেয়েছিলেন ওই ডিপ স্কোয়ার লেগে, সেখান দিয়ে আর কি বলটাকে বের করতে পেরেছিলেন। কিন্তু এর আগের ম্যাচে ওই মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডের মতো বোলারকে তিনি যখন আর কি বারবার করে ফলিং স্কুপ করতে গিয়ে যখন ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু তারপর যখন তিনি শেষমেশ শটটা নেগোশিয়েট করলেন ওই স্কট বোল্যান্ডের বুদ্ধির কাছে, তাকে কিন্তু হারতে হয়েছিল। মানে শটটা তিনি খেলতে গেছিলেন ওই স্কোয়ার লেগ কিংবা ফাইন লেগের দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই লিডিং এজ হয়ে বলটা চলে গেছিল ওই থার্ড ম্যানের দিকে। মানে এটাই আমি বলতে চাইছি যে ফলিং স্কুপ করা বা ঋষভ পান্ত যেভাবে আর কি যে অ্যাপ্রোচে ব্যাটিংটা করেছেন, মানে তাতে করে কিন্তু তার এই ইনিংসটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। তা আপনি মানে টিমের সাপেক্ষে বা ওই সময়ের বা পরিস্থিতির বিচারে যতই কার্যকরী ভূমিকা পালন করুক না কেন। আর ঋষভ পান্তকে সর্বোপরি মনে রাখতে হবে এটা কিন্তু টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটটাকে টেস্ট ক্রিকেটের মতো করেই খেলা উচিত বলে আমি মনে করি। এটা কখনোই ন্যাচারাল গেম কারুর হতেই পারে না, যেটা গাভাস্কার ঠিক ওই আগের ম্যাচে কমেন্ট্রির সময় বলেছিলেন যে দলের বা সময়ের পরিস্থিতি অনুসারে বা আর কি দলের কি চাহিদা, ওই পার্টিকুলার টাইমে টিম তোমার থেকে কি চাইছে, সেইটা তোমাকে বুঝে কিন্তু নিজের মতো করে ইনিংসটাকে সাজাতে হবে। আর ঋষভ পান্ত মানে ধরে যে খেলতে পারে না, তিনি যে যথেষ্ট ধৈর্য সহকারে মাটি কামড়ে প্রপার যে টেস্ট ইনিংস খেলতে পারেন না, বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। তিনি ঘরোয়া ক্রিকেটে এর আগে বহুবার এরকম আর কি ধৈর্য ধরে অনেক আর কি দীর্ঘ ইনিংস খেলেছেন। ইভেন ওই গত মেলবোর্ন টেস্টে সেকেন্ড ইনিংসে তিনি তো 104টা বল ফেস করেছিলেন, ওই জায়গায় 30টা রান করেছিলেন। তাহলে তার স্ট্রাইক রেট দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মানে কতটা ধৈর্য ধরে ব্যাটিং করেছিলেন। ওই একটা আর কি ভুল শট খেললেন তিনি, মানে ওই বড় শট খেলতে গেলেন রিস্ক নিয়ে, ওটাতেই তিনি আউট হয়ে গেলেন। সেজন্যই বলছি সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্তের খেলা এই 61 রানের ইনিংসটা যত ভালোই হোক না কেন, দলের জন্য যতই কার্যকরী হোক না কেন, ইভেন ভারত যদি এই সিডনি টেস্টটা কোনোভাবে জিতে গিয়ে একবারে শেষ মুহূর্তে এই হারতে বসা সিরিজটা 2-2 অবস্থায় ড্র করে যদি বাড়িও ফেরে, তাহলে এই একটা জয়ের জন্য কিংবা তাতে ঋষভ পান্তের খেলা ওই 61 রানের ইনিংসটার জন্য এই গোটা সিরিজ ধরে ঋষভ পান্তের যে চরম ব্যাটিং ব্যর্থতা,
যেরকম ভুল সময় ভুল শট খেলে আউট হয়ে গিয়ে তিনি দলকে বারবার বিপদের মুখে ঠেলে দিয়ে এসছেন, তার এইরকম আর কি মানে ভুল ব্যাটিং অ্যাপ্রোচ, বা পার্টিকুলারলি ঋষভ পান্তের জন্যই আমরা মেলবোর্ন টেস্টটা নিশ্চিত যেখানে ড্র করেই ফেলছিলাম, তার ওই একটা শট, একটা ভুল শট, ওই একটা ভুল অ্যাপ্রোচের জন্য গোটা টিমের টোনটা ওই জায়গায় আর কি নষ্ট হয়ে গিয়ে একবারে লাস্ট সেশনে শেষ মুহূর্তে গিয়ে আমরা টেস্ট ম্যাচটা যে হেরে বসলাম। তো তার এই কার্যকলাপগুলো কি কোনোভাবে ক্ষমার যোগ্য? আমি মনে করি একেবারেই না, কখনোই না, কোনোভাবেই না। তো এই সিরিজের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় দল যখন দেশে ফিরে যাবে তখন আমি মনে করি টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে চিফ সিলেক্টর ইভেন আর কি যে আর কি বিসিসিআই যে সমস্ত টপ অফিসিয়ালরা রয়েছে, মানে এই সিরিজ হারের জন্য ভারতীয় দলের কাছে জবাবদিহিতা তাদেরকে ওই জায়গায় চাইতেই হবে। আর পার্টিকুলারলি ঋষভ পান্ত, তাকে তো জবাবদিহিতা করতেই হবে যে তিনি কেন এইরকম আর কি মানে যে যেই সময় টিমের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ওই সময় তার ওই রকম আর কি র্যাম শট, ওই রিভার্স স্কুপ বা ফলিং স্কুপ খেলে মানে আউট হয়ে গিয়ে তিনি বারবার কেন দলকে ওই রকম বিপদের মুখে ঠেলে দিয়েছেন, এর জবাবদিহিতা আমি মনে করি ঋষভ পান্তের থেকে ডেফিনেটলি চাওয়া উচিত এই বিসিসিআই টপ অফিসিয়ালদের। তো আপনারা কি মনে করেন এই গোটা টেস্ট সিরিজ ধরে ঋষভ পান্ত ব্যাট হাতে যে চরমভাবে ব্যর্থ হয়েছেন, আবার আরও বেটারলি বলতে গেলে তিনি নিজের উইকেটগুলো যেভাবে অস্ট্রেলিয়ার কাছে গিফট করে দিয়েছেন এক প্রকার, তাতে করে ঋষভ পান্তের এই আর কি ভুল ব্যাটিং অ্যাপ্রোচটা কি কোনোভাবে ক্ষমার যোগ্য? তাকে কি জবাবদিহিতার আওতায় ওই জায়গায় কোনোভাবে আনাটা উচিত নয় কি? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?